ঘটনাটা ঘটেছে সেটা আ খুবই দুঃখজনক। এরকম একটি ঘটনা এই এই জুলাই পরবর্তী বাংলাদেশে ঘটবে সেটা আমরা কেউই আশা করিনি। আ এবং এটা কোনমতেই মেনে নেয়া যায় না। যে লাঠির মাথায় পতাকা ঝুলিয়ে মানে নট ইন আওয়ার নেম, হ্যাঁ? এটা আমরা কোনমতেই সমর্থন করি না। সেটা হচ্ছে ১ নাম্বার। আ নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু সেই তর্কর জন্য আরো অনেক নন ভায়োলেন্ট পদ্ধতি আছে। মানে আমরা যেকোনো বিষয়ে তর্ক হলেই মারামারি করতে হবে এরকম কোনো কথা বলা নাই। এবং আমরা নানাভাবে তর্ক-বিতর্ক করতে পারি। সেটার জন্য একাডেমিয়াও একটা বড় জায়গা যেখানে আমাদের নানা রকম তর্ক-বিতর্কের জায়গা থাকবেই। এমনকি পাভেল এখন যেইভাবে আলোচনা করলেন তার সাথেও আমার কিছু ভিন্ন মত থাকতেই পারে। তাই বলে আমাদের মধ্যে কোন রকম মানে আমি মনে করি না যে এর মধ্যে কোন সংকট আছে। তো আমি যে জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে, যেটা আমার নিজের গবেষণারও একটা জায়গা। সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা পাভেল বলেছে যে এবং সেটা ইন্ডিকেট করেছে যে আসলে আদিবাসী শব্দটার একটা ব্যবহার কিন্তু আমাদের এই অঞ্চলে আগে থেকেই ছিল। এবং এই প্রশ্নটা এই যে এটা কবে থেকে ছিল সেটা নিয়ে আমরা নানা রকমভাবে গবেষণা করতে পারি। আমরা এর ইতিহাসটা জানার চেষ্টা করতে পারি। আম এবং এটা ধরা যাক অন্য কিছু বাদ দিলেও অবশ্যই ILO 107 বা 169 এরও অনেক আগে থেকে আমাদের এখানে আদিবাসী শব্দটা কিন্তু এটার ব্যবহারটা ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে আদিবাসী as a collective identity আমাদের এখানে কবে থেকে একটা কালেক্টিভ আইডেন্টিটি হিসেবে এই জিনিসটা কিন্তু একটু কন্টেম্পোরারি একটা সমকালীন একটা ব্যাপার। মানে এটা একটু সাম্প্রতিক একটা বিকাশ ওর মানে একটা ডাইমেনশন আছে এখানকার। সেটা কি আমি এভাবে বলব যে আ এথনিসিটি প্রশ্নটা কিন্তু মানে এটা নিয়ে ২ রকম স্কুল আছে। একটা হচ্ছে যে এথনিসিটি হচ্ছে একটা ফিক্সড জিনিস। এটা কোনদিন এটা হাজার বছর আগেই তৈরি হয়েছে এবং এটা হচ্ছে ফিক্সড থাকে এবং এটা যুগ ধরে এটা চলতে থাকে। এটার পেরেনিয়ালিস্ট ধারাও আছে যারা মনে করে যেগুলো টিকে থাকে এবং আমরা এটা একদম অখণ্ড অবস্থায় পাই। আর আরেকটা স্কুল হচ্ছে এথনিসিটির ক্ষেত্রে সেটা হচ্ছে যেটাকে মডার্নিস্ট স্কুল হিসেবে দেখা হয়ে থাকে। এবং মডার্ন স্কুলের মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেখা হয় যে আসলে এই যে এথনিক পরিচয়গুলো এগুলো আসলে খুবই নতুন ঘটনাও। খুবই আমাদের জাতীয়তাবাদও ব্যাপারটা কিন্তু খুবই নতুন একটা ঘটনা। এগুলো যুগ ধরে একরকম ছিল না। ইতিহাস আমরা খুঁজতে পারি নানাভাবে। কিন্তু এটা যে একটা কন্টেম্পোরারি নেচার ও আছে। সো আমার মনে হয় যে আমরা যে বাংলাদেশে বা সারা বিশ্বেই এটা বাংলাদেশের আলাদা করে কিন্তু কোনো ঘটনা না। সারা বিশ্বেই কিন্তু ইন্ডিজিনিটি একটা টুল হিসেবে একটা চিন্তা কাঠামো হিসেবে আ এখন বিরাজমান এবং সেটা নিয়ে মানুষজন কাজ করছে। আমাদের কল্পনাকে আ ক মানে একটা মানে শেপ করছে কিন্তু। এটা গত ৮০ দশকের একটা ঘটনা। বিশেষ করে ৯০ দশকের শুরুতে আমরা এইটা দেখেছি, হ্যাঁ? যেটাকে আমরা টেকনিক্যাল টার্ম এ যদি বলি ট্রান্সন্যাশনাল ডিসকোর্সেস অফ ইন্ডিজিনিটি। এটা বাংলাদেশের একমাত্র ঘটনা না। এটা পার্বত্য চট্টগ্রামের ঘটনা না। এটা মালয়েশিয়াতে, এটা নেপালে জনজাতি আন্দোলন ওখানে আছে। এটা সারা ওয়ার্লডেই আছে। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা এবং আমাদের এই অঞ্চলে এই বিষয়টা আরেকটু অন্যভাবে আছে। আমেরিকাতে মানে বা অস্ট্রেলিয়াতে যেটাকে অ্যাবরিজিনাল বলা হচ্ছে বা কানাডার ক্ষেত্রে ফার্স্ট নেশনস বলা হচ্ছে। আমাদের এই অঞ্চলে জিনিস মানে এই আইডিয়াটা ঠিক ওইভাবে একভাবে প্লে আউট করে না। এবং সেটা নিয়ে কিন্তু মানে ইউএন এও কিন্তু নানা রকম তর্ক-বিতর্ক আছে যে আসলে আমাদের এই সাউথ এশিয়ার জন্য আমাদের ভিন্ন ধরনের একটা ডেফিনিশন দরকার এবং সেখানেও কিন্তু মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে একটা জনগোষ্ঠী যারা এখানকার মূলধারা জনগোষ্ঠীর সাথে ঠিক পাল্লা দিয়ে উঠতে পারছে না। এমন একটা জনগোষ্ঠী। তারা ভূমির সাথে যুক্ত, তারা হচ্ছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য তারা ধরে রাখছে এবং তাদের জমির সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক আছে। এবং সেই সম্পর্কগুলো আধুনিকায়নের কারণে কখনো তারা থ্রেট এর মুখেও থাকে। তো এবং সেগুলো হারিয়ে যায়। তাদের কৃষ্টি কালচার এগুলো প্রান্তিকতার শিকার হয়। এই বিষয়গুলো যখন ঘটে যে কোন একটা জনগোষ্ঠীর ক্ষেত্রে যখন ঘটে তাদেরকেই কিন্তু আদিবাসী বলার কথা বলা হয়েছে। এটা স্বীকৃতভাবেই আছে। ডেফিনিশন আছে। এখানে এই ডেফিনিশনটা প্রশ্নটা হচ্ছে এই ডেফিনিশনটা আমরা কি গ্রহণ করব কি করব না? আমরা কি এটাকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এটার সিগনেটারি হবে কি হবে না? আপনারা সবাই জানেন যে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু ১৯৭২ সাল থেকেই ১০০ ILO 107 এর সিগনেটারি অলরেডি আছে। এবং তারই একটা নতুন সংস্কার হয়েছে 169 যেখানে ডেফিনিশনটাতে নতুন কিছু জিনিস যোগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে একটা সাবজেক্টিভ দিকও আছে, একটা সেলফ আইডেন্টিফিকেশন এর প্রশ্ন আছে।
এবং এই জিনিসটা কিন্তু আমি বলব যে গত ৩ দশকে বাংলাদেশেও এই একটা ইমাজিনেশন তৈরি হয়েছে যে ইন্ডিজিনিটিকে কেন্দ্র করে, হ্যাঁ? আদিবাসী হিসেবে একটা কল্পনা। কিন্তু এইটার মানে এই না যে সবাই একদম প্রমাণ করতে লেগে যাবেন যে আমি এই জমির আদিবাসী বা আমি অরিজিনাল এখানে এসেছি। ব্যাপারটা এইরকম না। এটা হচ্ছে একটা কালচারাল একটা প্রশ্ন। এটা একটা রাজনৈতিক প্রশ্ন অবশ্যই। রাজনৈতিক প্রশ্ন এই অর্থে যে এর সাথে আ আপনার কিছু রিসোর্স এর সম্পর্ক আছে, কিছু রিসোর্স এ অ্যাক্সেস পাওয়ার সম্পর্ক আছে। রাষ্ট্রের কাছে চাওয়ার ব্যাপার আছে। আমি এটাকে বিভিন্ন সময় বলেছি, এটা পলিটিক্স অফ রিকগনিশন। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী এই মুহূর্তে যেটা করছে, সমতল এবং পাহাড় ২ অঞ্চল কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জনগোষ্ঠীটা কিন্তু গত ৩০ বছর ধরে একটা পলিটিক্যাল একটা আর্টিকুলেশন তারা করছে। একটা ভয়েস তারা রেইজ করেছে। এইটাকে সম্ভবত গত আমরা আ গত আওয়ামী রেজিম থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে বিভিন্ন সময়ে তারা এই ৯ই আগস্ট এই আন্তর্জাতিক আদিবাসী দিবস এগুলোতে পার্টিসিপেট করলেও পরবর্তীতে কোনো একটা সময় ২০১১ র পর থেকে তাদের মধ্যে নানা রকম রিজার্ভেশন দেখা দেয়। তো ঘটনা যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে আমরা এখনো সেই রিজার্ভেশন দেখছি। আমরা শুধু দেখলামই না, আমরা ঢাকাতে অ্যা রীতিমতো আমরা একটা সংঘাতপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হলো এখানে। যেখানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরকে একদম ঢাকা শহরে মানে সাধারণত আর্সন অ্যাটাক এগুলো আমরা গ্রামে-গঞ্জে হয় বা পার্বত্য চট্টগ্রামে হয়। আমরা নিউজ পেপারে দেখি। আমরা লাইভ তো দেখতে পাই না। কিন্তু আমরা এবার সেটাও দেখলাম যেটা অত্যন্ত দুঃখজনক। আম এখানে আমার মনে হয় বেশ ভালো ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। তবে আমি আ এটাও মনে করি না যে ব্যাপারটা শুধুমাত্র অ্যা এটা মানে ঠিক এই যে একটা ডুয়ালিজম এখানে একটা কাজ করছে। বাঙালি বনাম আদিবাসী এই ডুয়ালিজমটা আসলে একটা ফেক একটা ডুয়ালিজম। আসলে এই ডুয়ালিজমটা নিয়ে খেলছে কেউ। এটা আমার কাছে মনে হয়। যে এইটা এরকমভাবে একটা মানে একটা ডাইকটমি তৈরি করবার মধ্য দিয়ে এইটা নিয়ে কেউ প্লে আউট করছে। সেইটা বরং বেশি গুরুত্বপূর্ণ। কেননা অধিকাংশ তথাকথিত যে এথনিক কনফ্লিক্ট এর যে আলোচনাগুলো আমরা পাই, সেখানে নানাভাবে এই ডুয়ালিজম গুলো নিয়ে কিন্তু কেউ না কেউ প্লে করতে থাকে। এই স্বীকৃতির মধ্য দিয়ে কিন্তু আদিবাসীরা কিন্তু কিছু রিসোর্স এর অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। রাষ্ট্রের কাছে সে কিছু জিনিস তখন চাইতে পারে। তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার ভাষা এই জায়গাগুলোতে কিন্তু সে আরেকটু আম কেননা সে তো এখনো প্রান্তিক অবস্থায় আছে। সুতরাং সে এই জিনিসগুলোতে আরেকটু অ্যাক্সেস পাওয়ার জন্যই কিন্তু এটা চাচ্ছে এবং এগুলো কিন্তু ILO কনভেনশন এ আছে। এই বিষয়গুলো। ILO 107 এবং 169 এ এই বিষয়গুলোই বলা হয়েছে। এখন এইটা হচ্ছে কিন্তু আমি বলব যে এই মুহূর্তে যে বাংলাদেশে যে ইন্ডিজিনিটি এই আদিবাসী ডিসকোর্স এর যে মূল যে কল্পনাটা, তার মু যে যে যেটাকে বলব যে মানে ফর্ম অ্যান্ড কনটেন্ট যেটা, সেটার মূল ভিত্তি কিন্তু এই ডকুমেন্ট গুলোই। সুতরাং এটাকে অস্বীকার করারও কিছু নাই। আর এটাকে লুকিয়েও করছে না। এটা কোন ষড়যন্ত্রমূলক কোন কর্মকাণ্ড না। আমাদের এখানে অনেক সংগঠন আছে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে এবং তারা সাধারণ মানুষের কাছে আদিবাসীদের কাছে তাদের কাছে এই টুল গুলো হাজির করেছে এবং তারা বলেছে যে এই জিনিসগুলো আমরা পেতে পারি। তো আমরা বাংলাদেশের মানুষ নাগরিক তারা যদি রাষ্ট্রের কাছে সাংবিধানিক স্বীকৃতি চায়, তো সেটা কিভাবে আসলে রাষ্ট্রের কি বলে সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়? না, মানে আমার মনে হয় যে এই আর্গুমেন্ট গুলোর আসলে কোনো যৌক্তিক ভিত্তি নাই। আ প্রথমত হচ্ছে যে এটা অবাস্তব একটা কল্পনা, এই সমস্ত কথাবার্তা। এটা ঠিক যে ৮০ র দশকে এখানে একটা আর্মড স্ট্রাগল পার্বত্য চট্টগ্রামে হয়েছিল। সেই বাস্তবতাটা কিন্তু বদলে গেছে এখন। সেই জায়গাটা এবং সেই সময়কার যে ৭৫ পরবর্তী বাংলাদেশের যে জিওপলিটিক্স সেই আলোকেই কিন্তু ওইটাকে দেখতে হবে, ওই সময়টাকে দেখতে হবে। তো পরবর্তীতে চুক্তি পরবর্তী পরিস্থিতি কিন্তু অনেক আলাদা। কিন্তু এখানে একটা বলা দরকার যে আ আমরা somehow এই ডিসকোর্স টা সবসময় এরকম একটা প্লে আউট করা হয় যে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যাদেরকে নিয়ে আমরা বলছি অন্ততপক্ষে পার্বত্য চট্টগ্রামে কিন্তু ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না উইদিন দ্যা কমিউনিটিও কিন্তু অনেক ইন্ট্রা কমিউনিটি ভায়োলেন্স এখনো পর্যন্ত চলছে। তাহলে আমরা কিন্তু এরকম অনেক সিচুয়েশন এখানে বিরাজমান যেগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলছি না। আমরা সামহাউ এক ধরনের ডাইকটমি তৈরি করার মধ্য দিয়ে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি। এটা খুবই একটা আমি বলব যে একটা খুবই একটা মানে মানে ন্যাশনালিস্ট পরিমণ্ডলে একটা খুবই শক্তিশালী ট্রোপ আরকি। বিচ্ছিন্নতাবাদী। সুতরাং তাতে একটা বড় জনগোষ্ঠীর সমর্থন পাওয়া যায় এই সমস্ত কথাবার্তা শুনলে। একদম। সেটাকে বারবার কিন্তু ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর হুম।
জি। মানে এই সুতরাং আসলে একটা অবাস্তব একটা কল্পনা এবং আমি যেটা আ আবারও ফ্ল্যাগ করতে চাই সেটা হচ্ছে যে রাষ্ট্রের কাছে সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে। কোন স্বাধীনতাকামী জনগোষ্ঠী তো নিশ্চয়ই রাষ্ট্রের কাছে কিছু এই রাষ্ট্রের কাছে কিছু চাওয়ার তার কিছু থাকার কথা না। অ্যাকচুয়ালি এই ধরনের বিভাজনের রাজনীতি তো অনেকদিন ধরেই আমাদের এখানে আছে। তো আ কিন্তু এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে সেইটা আম সেইটার আ সেটাকে মানে এখনই too early যে এটা থেকে আমরা আর কি বলবো? মানে এটা এখনই আমি এটা থেকে খুব বড় কিছু বলতে চাচ্ছি না। কারণ আমাদের দেখার ব্যাপার আছে যে যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আমরা তো মনেই করতে চাইবো যে আম এই ধরনের পরিস্থিতি আর কখনো হবে না। এবং আমরা তো ওই জায়গাগুলো স্পষ্টই করতে চাচ্ছি। না? আদিবাসী আ যে কল্পনা এটা একটা। এটা একটা ইমাজিনেশন এর ব্যাপার এবং এই ইমাজিনেশন এর সাথে কিন্তু অনেকগুলো যেটা পাভেল অনেকটা স্পষ্ট করেছে যে এর সাথে কিন্তু আরো একটা বড় পলিটিক্স আছে। সেটা হচ্ছে যে আমাদের যে দীর্ঘদিনের যে জমির সাথে আমার যে সম্পর্ক, আমার প্রাণ প্রকৃতির সাথে যে আমার সম্পর্ক এবং এগুলো সবই কিন্তু নিও লিবারালিজম এর যে বিরাট যে কর্মকাণ্ড সেটাকে সেটাকে প্রতিরোধ করবার জন্য এগুলোই কিন্তু আমাদের অনেক সময় আম এ এই এগুলোই মানে আমাদের রিসোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার ফলে আদিবাসী এই শব্দটা কিন্তু অনে এর এর অনে এমনি বিশেষ করে ইন্ডিজিনাস নলেজ এই ব্যাপারগুলো যেটা পাভেলের কথায় অনেক স্পষ্টভাবে আসছে, এইগুলো সবই কিন্তু সম্ভব হয়েছে এই আদিবাসী ডিসকোর্স এর কারণে। এটা শুধুমাত্র বাংলাদেশে না সারা ওয়ার্লড এ কিন্তু এই বিষয়গুলো এখন সামনে চলে আসছে। সুতরাং এটাকে আ আ আমি মনে করি যে এই পুরো ডিসকোর্সটাকে এবং এটা একটা আইডেন্টিটি বেসড একটা পলিটিক্স অবশ্যই। কিন্তু সেই পলিটিক্স মানেই সেটা কোন খারাপ জিনিস তা কিন্তু না। এই পলিটিক্সটার একটা দীর্ঘমেয়াদী একটা চিন্তাভাবনা আছে। সেইটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যতটা বেশি সম্ভব এই আইডিয়া গুলো কতটা আমরা কনটেক্সচুয়ালাইজ করতে পেরেছি। আমাদের এই নৃবিজ্ঞানী হিসাবে আমরা সেই জিনিসটা চেষ্টা করি যে আমরা এই যে ধারণাগুলো আসছে সেগুলো আমি contextualize করা। তার কিছু উদাহরণ কিন্তু আমরা পাভেলের কথা থেকে পেয়েছি। পাভেল কিন্তু তার আলোচনার মধ্যে অনেকগুলো জায়গায় মানে সে মানে আমাদেরই এখানে কিভাবে জিনিসগুলো কাজ করেছে সেই গল্পটা কিন্তু ও বলছে এবং এই কাজটা কিন্তু সে অনেকদিন যাবৎ করছে। সে কারণে তার এই যে এইটা যে আমি বলব যে তার যে এই যে articulation টা এইটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু এবং এটা মানুষের কাছে নিয়ে যাওয়া আ আ এগুলোকে ছড়িয়ে দেয়া তার মধ্য দিয়েই কিন্তু আমরা ওই ধরনের ন্যারেটিভ যেটা হচ্ছে যে এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী ইত্যাদি এগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যদি আমরা সারাক্ষণ আবার একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা থেকে কথাবার্তা বলতে থাকি তাহলে কিন্তু আবার নানা রকম সংকটও তৈরি হতে পারে। তার মানে জিও পলিটিক্স এই মুহূর্তে সেরকম কোনো বাস্তবতা নাই আমি বলছি। কিন্তু তাই বলে চিরকালই যে আমাদের এই অবস্থা থাকবে তা কিন্তু না। সুতরাং এরকম সংঘাতপূর্ণ কোনো কিছু তৈরি করা মানে আমাদের নিজেদেরও পলিটিক্সটা এমন হওয়া উচিত যাতে করে আমরা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করে না ফেলি। সো এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমরা অনেক কিছু রেফার করছি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল যে সোশ্যাল মিডিয়াতে এই আলোচনা যে এক ধরনের কি বলবো এগুলো এক ধরনের স্কলারশিপ বলবো কিনা ভার্নাকুলার স্কলারশিপ এক ধরনের যেগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হয়। কিন্তু আসলেই এটা সমাজে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটি হচ্ছে গিয়ে ভয়। সো সেই জায়গায় আমাদের মনে হয় যে আমাদের এই আলোচনাগুলো আরো বাড়াতে হবে এবং আসলেই এই বিষয়গুলোকে একদম একটা ষড়যন্ত্রমূলক কোনো কর্মকাণ্ড হিসেবে দেখার কোনো প্রয়োজন নাই। কেউ এটা দেখছে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে। তারা এটা এভাবে দেখার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় যে আম আরেকটু বিকল্পভাবে ভাবা দরকার আছে। ৭০ এর দশকের শেষ থেকে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে একটু করে। এখন আমরা এই ডেটাটা আমাদের আছে যে কিভাবে কত অল্প সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটেছে। যেখানে এখন প্রায় সমান পার্সেন্টেজ হয়ে গেছে পাহাড়ি এবং বাঙালি মুসলমান। তো এইটা কিন্তু যেকোনো একটা জনগোষ্ঠী যেটা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা ওই অঞ্চলে বসবাস করছে। এবং এর ফলে কিন্তু নানা রকম সংকট তৈরি হয়েছে ওখানে। সেই সমস্ত কারণে আজকে এই অবস্থাটা তৈরি হয়েছে। কিন্তু আমি বলব যে এটার পেছনে তো আসলে নোয়াখালী থেকে যাকে ওখানে আ কি বলে জমির আশা দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে তার তো কোনো দোষ নাই। আসলে এখানে রাষ্ট্রই বিভিন্ন সময়ে এই ধরনের ডাম্পিং স্ট্র্যাটেজি তারা নিয়েছে এবং কখনো খুব পলিসি আকারেও এগুলো করা হয়নি। নানা রকম ছোটখাটো প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এগুলো করা হয়েছে। এবং এটা পার্বত্য চট্টগ্রামে করা হচ্ছে। এটা কিন্তু গারোদের মধ্যেও কোনো অঞ্চলেও এই ধরনের
কর্মকাণ্ড পাকিস্তান আমলেও করা হয়েছে। এখন হয়তো নানা রকম ডকুমেন্টেশনে এগুলোকে সেটলার বলা হয়েছে। তাদেরকে সেটল তো করানো হয়েছে ওখানে। তা আর কি বলা যেতে পারে? সেটলার না বলে আর কি বা বলা যেতে পারে? আমি জানি না অন্য কোন শব্দ। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন এটার সাথে সেটলার কলোনিয়ালিজম এর সম্পর্ক তৈরি করতে চায়, এগুলো অনেক ফার রিচিং কম্পারিজন আমার কাছে মনে হয়। কিন্তু এটা তো ঠিক যে ওখানে কাউকে সেটল করানো হয়েছে। একদম। আমাকেও যদি ওখানে সেটল করানো হয়, আর সেটলার ছাড়া আর কি বলা যেতে পারে? এরা বাইরে থেকে আসছে এটি তো বলবে। আমার এই একদম। বাসার মধ্যেও যদি কেউ হঠাৎ করে এক্সট্রা একটা বেড়া দিয়ে কেউ একটা একটু এগিয়ে আসতে চেষ্টা করে, তখন তো আমারও কিন্তু একটা এনক্রোচমেন্ট এর একটা ফিলিং হয়। তো একদম। সেখানে আমরা যেখানে দেখছি যে গত কয়েক দশকে এই যে ডেমোগ্রাফিক শিফট এইটা কিন্তু নানা রকম সংকট তৈরি করেছে। তো এটার পেছনে তো রাষ্ট্রেরই ভূমিকা বেশি। এই মুহূর্তের কোন রাষ্ট্র না, মানে এই মুহূর্তের সরকার না, সরি। মানে আর্সওয়াইল কিছু সরকারের এখানে ভূমিকা আছে। তারা বিভিন্ন সময় এটা করেছে এবং সেখানকার নানা রকম জিওপলিটিক্স এর কারণে তখন তারা এগুলো করেছিল। কিন্তু এখন এগুলো তো কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি, কোনো একটা আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। তার ফলে আমরা নানা রকম সংকটের মধ্যে পড়েছি। আমার স্পষ্ট মনে পড়ে ঠিক এরকমই একটা ক্লাসের কোনো একটা আলোচনায় আমার একজন শিক্ষার্থী সে ওরকম বলছিল। তার কাছে মনে হচ্ছিল যে আম মানে ঘটনাচক্রে সে নিজেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জেলা থেকে এসেছিল এবং তার বাঙালি। সে ইউনিভার্সিটিতে পড়ে। এবং ও বলছিল আমাকে যে তার কাছে মনে হচ্ছে যে তারা অপরাধী। তার আলোচনার ডিসকোর্স থেকে মনে হচ্ছে। মানে আমরা যখন এই হিউম্যান রাইটস নিয়ে আলাপ করি তখন এই ধরনের একটা অনুভূতি সে প্রকাশ করে ফেলে। একটা জিনিস আমার যেটা মনে হয় যে আম এই এথনো ন্যাশনালিস্ট যে পলিটিক্স গুলো, এগুলো ঠিক হিস্টোরিক্যাল ফ্যাক্ট এর উপর কিন্তু এগুলো নির্ভর করে না। এগুলো কিন্তু একটা কল্পনার একটা ব্যাপার আছে। এটা বাঙালি জাতীয়তাবাদের বেলাও সত্যি। ঠিক এমন তো না যে আমরা ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারলেই কোন জাতি তার জাতিসত্তা নিয়ে হাজির হতে পারে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। ব্যাপারটা এরকম না। এর সাথে তার মানে এটাও সেই বেনেডিক্ট অ্যান্ডারসনের সেই সংজ্ঞা যদি আমরা মাথায় রাখি যে ইটস এন ইমাজিন কমিউনিটি। সো আদিবাসী এখানে যে যেই প্রবন্ধের কথা তুমি রেফার করছো সেটা আমি পড়েছি এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেখানে লেখক এক ধরনের যেটাকে বলে প্রাইমোর্ডিয়ালিস্ট যে অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং এথনিসিটি, ওই ধরনের একটা এটা একটা ফিক্সড একটা জিনিস। এটা এই জিনিসটা বাঙালিদের বেলায় এভাবে দেখা যায়, আদিবাসীদের বেলাতে এভাবে প্রমাণ করা যায় না। তো একটা প্রমাণ করার কাজে নেমে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু আমি ১ম এই বলেছিলাম যে এথনিসিটি কে অধ্যয়ন করবারও কিন্তু অনেক অ্যাপ্রোচ আছে। পেরিনিয়ালিস্ট অ্যাপ্রোচ আছে, প্রাইমোরিয়ালিস্ট অ্যাপ্রোচ আছে। কিন্তু মডার্নিস্ট অ্যাপ্রোচ যেটা ইউজুয়ালি অনেক রিলেটিভলি আ আ আমি বলব প্রোগ্রেসিভ একটা অ্যাপ্রোচ, সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আত্মপরিচয়কে একটা নিরন্তর একটা তৈরি হতে থাকা বিষয় হিসেবে দেখা হয়। একটা কনস্ট্রাকটিভিস্ট একটা জায়গা থেকে দেখা হয়। আমার কাছে মনে হয় যে আন্দ্রে বেতের যে রেফারেন্স উনি দিয়েছেন তার লেখায়, সেটা ভারতের কনটেক্সট এ রেফারেন্স ঠিক আছে। I know that যে উনি বলেছেন যে it doesn't মানে ভারতীয় কনটেক্সট টা doesn't match with আমেরিকান বা অস্ট্রেলিয়ান কনটেক্সট which is fine and we know that. কিন্তু প্রশ্নটা সেটা না। এবং একইভাবে কিন্তু ভারতেরও এমন অনেক অ্যানথ্রোপোলজিস্ট আছেন যারা নর্থ ইস্টের ক্ষেত্রে বলেছেন but this idea of indigeneity has captured the imagination of a whole lot of people in Northeast এবং সেই ইমাজিনেশনটা কিভাবে একটা জনগোষ্ঠী বা একটা কমিউনিটি কালেকটিভ ভাবে ক্যাপচার করে সেটাও কিন্তু আবার অনেক নামজাদা নৃবিজ্ঞানীরা কিন্তু সেটাও বলেন। সুতরাং উনি উনার ওরকম কোন অ্যানথ্রোপোলজিস্টের নাম উনি বলেননি, উনি একজন সিনিয়র অ্যানথ্রোপোলজিস্ট, সোশিওলজিস্টের নাম সম্ভবত বলেছেন। কিন্তু আমার পয়েন্ট সেটা না। আমার পয়েন্টটা হচ্ছে যে আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে কিভাবে এই ইমাজিনেশন গুলো তৈরি হয়। সেইটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ হওয়া উচিত। মানে ইনস্টেড অফ মানে এইটার কোনো ওইটা আরেকটা ধরনের গবেষণা যে আমি এটার হিস্টোরিক্যাল এবং প্রি হিস্টোরিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। দ্যাটস এ সেপারেট টাইপ অফ কোয়েশ্চেন। সেইটা ডিল করার জন্য যে ধরনের রিসোর্স এবং যে ধরনের ইউনিভার্সিটি ফ্যাসিলিটি, ল্যাব ইত্যাদি বাংলাদেশের বাস্তবতায় সেটা না এবং সেটা এমন হতেই পারে যে অন্য কোনো দেশে এই গবেষণা হচ্ছে। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে একটা গত ৩ দশকে আমরা কিন্তু একটা নতুন পরিস্থিতি দেখছি যে একটা ইমাজিনেশন তৈরি হয়েছে এবং সেইটার জন্য কিন্তু মানুষ কাজ করছে। এটা কোনো হোমোজেনাস কোনো গ্রুপ না। আদিবাসী বললে কোনো হোমোজেনাস বলার কিছু নেই। পার্বত্য চট্টগ্রামে একরকম বাস্তবতা, উত্তরবঙ্গে, সমতলে, মধুপুরে আরেক রকম বাস্তবতা। কিন্তু এই যে একটা পলিটিক্যাল আর্টিকুলেশন সেইটাকে আমরা গুরুত্ব দিব কি দিব না? সেটা হচ্ছে প্রশ্ন। আমার মনে হয় যে ইট ইস টাইম বাংলাদেশ রাষ্ট্রর এখন এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের এগুলো নিয়ে খুব মনোযোগ দেওয়া উচিত। যে আচ্ছা এই যে ইমাজিনেশন গুলো তৈরি হয়েছে এগুলো নিয়ে আমাদের করণীয় কি?
আমরা কিভাবে এগুলো আগাবো? সেই কাজটা করলেই কিন্তু এই ধরনের যেকোনো রকম সংঘাত এটা বন্ধ হয়ে যায়। আমাদের মিডিয়াতে এটার একটা মানে একটা এই ধরনের পরিবেশনা আছে এবং এটা হচ্ছে এক ধরনের রোমান্টিক একটা আদিবাসী বললে এক ধরনের রোমান্টিক একটা দৃষ্টিভঙ্গিও আছে। এবং এক ধরনের আদিবাসীর সাথে গান, নাচ ইত্যাদি এই ধরনের এক ধরনের রিপ্রেজেন্টেশন আমরা মিডিয়াতে দেখি। তবে আমি যেভাবে ভাবি ব্যাপারটা যে এটা শুধুমাত্র মিডিয়াতে না, এমনকি আ একাডেমিয়াতেও আমি যেটা দেখতে পেয়েছি যে আ একাডেমিক ডিসকোর্সেও যখনই আমরা বাঙালি ভিন্ন অপরাপর জনগোষ্ঠী নিয়ে গবেষণা করতে যাচ্ছি, এইটা আমি অ্যানথ্রোপোলজিস্ট এলেন বলের ফ্রেজিং টা ব্যবহার করলাম। তো উনি কিন্তু মানে আমি এই ধরনের জনগোষ্ঠীকে নিয়ে যখন গবেষণা করতে যাওয়া হয়, কিভাবে জানি একটা খুব দীর্ঘ সময় ধরে আমাদের এখানে যে যেটাকে আমি বলব একটা এক ধরনের কলোনিয়াল ট্রোপ, হুম? মানে আদিবাসী বা স্ল্যাশ ট্রাইব এগুলোকে সব একইভাবেই মানে ট্রাইব শব্দটা বা উপজাতি যেটা আব্দুল সাত্তারের আলোচনার মধ্যে ৭০ এর দশকে আমরা দেখেছি। এই যে ট্রোপটা এটা কিন্তু একটা কলোনিয়াল ট্রোপ আসলে। এবং অ্যা এর সাথে আরেকটা ধারণার সম্পর্ক করা হয়। সেটা হচ্ছে আদিম। হ্যাঁ? প্রিমিটিভ এরকম একটা জায়গা থেকে এগুলো এই ট্রোপটার একটা ব্যবহার আমরা একাডেমিয়াতেও এই ধরনের দেখতে পাই। কিন্তু এগুলো নিয়ে কিন্তু নানা রকম একাডেমিক সমালোচনাও আছে। একাডেমিয়ার ভেতরেই কিন্তু এগুলো নিয়ে নানা রকম সমালোচনা আছে। যেমন ধরা যাক আম আদিম শব্দটা বা প্রিমিটিভ শব্দটা এগুলো কিন্তু আম ই আ ইংল্যান্ডে এমনকি এই শব্দগুলো ব্যবহার নিষিদ্ধ করা আছে পত্র-পত্রিকার জন্য। মানে এই যে এই সমস্ত শব্দগুলোর কিন্তু একটু মানে ডেনিগ্রেটিং এক ধরনের শব্দ। মানে এগুলো একটু ছোট করা। এই সমস্ত কারণে কিন্তু আ এটি তো পলিটিক্সটা তো শেখানো আসলে যে এই শব্দগুলো থেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এইটাই কিন্তু একটা বড় জায়গা যে এই যে ট্রাইবের বাংলা উপজাতি এর মধ্য দিয়ে একটা ছোট করার একটা ব্যাপার আছে। এই কারণে কিন্তু ইন্ডিজিনাস শব্দটাকে এখানে আম আ মানে অনেকে মনে করছিলেন যে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি কিনা। কিন্তু মুশকিলটা হচ্ছে ইন্ডিজিনাস শব্দের বাংলা আদিবাসী করাতে অনেকেই কিন্তু এটাকে ইন্টারচেঞ্জেবলি মানে মনে করে যে এটা মানে বোধহয় আদিম। এই ধরনের একটা সহজ সমীকরণ করার ফলে নানা রকম জটিলতা তৈরি হয়। মানে এখানে এখানে আ মিডিয়ার যেমন অনেক ভূমিকা আছে, আমি মনে করি কি এমনকি আমাদের একাডেমিয়ারও অনেক কাজ করবার স্কোপ আছে। কেননা একাডেমিয়াতে আমি ওই ধরনের গবেষণা খুব সমালোচনা করি। যেগুলো অ্যাম বাঙালি ভিন্ন অপরাপর জনগোষ্ঠীকে নিয়ে গবেষণা করতে গেলেই এক ধরনের মানে সেই ঔপনিবেশিক ধারায় যেভাবে অ্যাম কলোনিয়াল অ্যানথ্রোপোলজি যেরকমভাবে এদেরকে নিয়ে লেখালেখি করেছে, ঠিক ওই ধরনের ওই ওইটাকে ব্যবহার করার চেষ্টা করে। তো ওই ধরনের রিপ্রেজেন্টেশন এখানে দেখা যায়। কিন্তু আ ওটা থেকে বের হয়ে আসা কারণ আমি আবারও বলছি যে ওই যে একটা ফিক্সড কমিউনিটি, হ্যাঁ? তারা একটা কালেক্টিভ, একটা কোহেরেন্ট একটা জীবনযাপন করে। এগুলো কিন্তু নানা রকম সমস্যাজনক আলোচনা। কেননা এর মধ্যে কিন্তু এ এ সেই জায়গায় আমি মনে করি যে অ্যানথ্রোপোলজি বলি, সোশিওলজি বলি, যারাই এই ধরনের বিষয় নিয়ে গবেষণা করতে চান, তাদের অনেক মেথোডোলজিক্যাল অনেক চিন্তা মানে থিওরিটিক্যাল এবং মেথোডোলজিক্যাল জায়গায় আরো অনেক কিছু ভাবতে হবে যে আমরা কিভাবে বর্তমান সময়ে এসে এথনিসিটি বা এথনিক আইডেন্টিটি এবং এর পলিটিক্সটাকে নিয়ে আলোচনা করব। এটা যদি আমরা এখনো আ আমি নিশ্চিত যে বাংলাদেশের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট গুলোর ডিসার্টেশন যদি আমরা খুঁজতে যাই, আমরা সবাই এই ধরনের অনেক রিসার্চ পাবো। সাঁওতাল ভিলেজ, হ্যাঁ? সাঁওতাল লাইফ ইত্যাদি, ইত্যাদি। মানে এগুলো খুবই কিন্তু কলোনিয়াল ট্রোপ যেগুলো আমার মনে হয় যে একটা ভুল বার্তাও দেয় একটা কমিউনিটি সম্পর্কে। না একটা তো হচ্ছে যে পাভেল অনেক বড় জায়গা থেকে বলেছে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের পলিসিটা কি? আমরা একটা নিও লিবারাল একটা পলিসি এখনো পর্যন্ত বাস্তবায়ন করে যাচ্ছি। তো সেই অর্থে এগুলো তো বড় কাঠামোগত প্রশ্ন যেগুলো নিয়ে আমাদের আম উম আ চিন্তা করতেই হবে। কিন্তু খুব নির্দিষ্ট করে বললে আজকের এই আলোচনার জন্য যেই জায়গাটা আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা ডুয়ালিজম দিয়ে বারবার এই বিষয়টাকে দেখা, এর পেছনে একটা মানে পলিটিক্স আছে। এবং এই যে একটা বিভাজিত করবার একটা চেষ্টা বারবার, সেইটার বিষয়ে আমাদের একটু সতর্ক হতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই আদিবাসী শব্দটা ঠিক কি ঠিক না, এই যে পলিটিক্স অফ নেমিং এইটা নিয়ে
একটু বাংলাদেশে একটু বেশিই কথা হয়ে গেছে। এটা এত প্রয়োজন ছিল না। কারণ এটা এত বড় কোনো এটাই মূল বিষয় না কিন্তু। এর থেকে অনেক বড় জায়গা হচ্ছে এটা একটা চেতনাগত একটা জায়গা আছে। আদিবাসী প্রসঙ্গটার সাথে পলিটিক্সটার সাথে একটা চেতনাগত জায়গা আছে কিন্তু এবং এটার পেছনে কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে তাদের এই আত্মপরিচয়ের কথাটা বলতে চেয়েছেন। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ শরণের কথা এখন স্মরণ করতে পারি। যিনি দীর্ঘ সময় ধরে আমাদের কাছে এই রাজনৈতিক যে উচ্চারণটা সেটা আমাদের সামনে করেছেন। সঞ্জিত রং আছেন। এনারা কিন্তু আমাদের আশপাশেই আমাদের সাথেই আছেন এবং আমরা কিন্তু সবাই একে অপরের বন্ধুর মতো। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তো এই আর্টিকুলেশনটা সামহাউ আমাদের বাংলাদেশ রাষ্ট্র বিভিন্ন সময়ে আ আ রাষ্ট্র না পাস্ট গভর্নমেন্ট গুলো বিভিন্ন সময়ে আসলে এই এটাকে ডিনাই করে আসছে এবং রিকগনাইজ করতে চায়নি এবং এই নন রিকগনিশনই হচ্ছে এটা হচ্ছে আমার নিজের গবেষণার থিসিস থেকে বলছি এই কথাটা। সেটা হচ্ছে এই নন রিকগনিশনই কিন্তু এই টার্মটাকে আরো বেশি পপুলারাইজ করেছে। বারবার অস্বীকৃতির মধ্য দিয়ে এটা আরো বেশি পপুলার হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর কাছে। তো সেইটা একটা দিক। মানে বারবার অ্যান্টাগোনাইজ করার মধ্য দিয়ে যেটা হয় না অস্বীকার করলে কিন্তু সেটা আরো বেশি আমরা চাইতে শুরু করি। কিন্তু এটার সাথে আরো অনেকগুলো বিষয় ছিল। যেগুলোর আলোচনায় আমরা ঢুকতেই পারছি না। হ্যাঁ? মানে সেই জায়গাগুলোকে নিয়ে কথা বলা দরকার ছিল। আর এথনিসিটি আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবারই বাংলাদেশী পাসপোর্ট থাকবে। কিন্তু আমাদের সবারই কিন্তু আলাদা, আলাদা এথনিসিটি, এথনিক পরিচয় আছে। এই এথনিসিটি জিনিসটাকে আমার মনে হয় যে এই টিক বক্সটা এথনিসিটি আমার মনে হয় যে বিভিন্ন আ রাষ্ট্রীয় যে সমস্ত ফর্ম আছে সেখানে আমার মনে হয় এই সুযোগটা থাকা উচিত। যে আমি আসলে আমার এথনিসিটি কি সেটা আমি টিক করতে পারবো এবং সেখানে এই মুহূর্তে বাঙালি ভিন্ন যে অপরাপর যে জনগোষ্ঠী বাংলাদেশে আছে ৫০ টির মতো এখনো পর্যন্ত অফিসিয়ালি এটুকু কিন্তু রিকগনাইজ করা আছে ৫০ টি জনগোষ্ঠী। তো এই সংখ্যা হয়তো আরো বাড়বে। কিন্তু এই জনগোষ্ঠীর সব নামগুলোই কিন্তু যেকোনো ফর্মে থাকতে পারে। এবং আমি নিজে ডিসাইড করব যে আমি কোনটার আমি এদের মধ্যে কোনটা। এবং এটা খুবই একটা ভ্যালিড প্রক্রিয়া সারা পৃথিবীতেই এরকম আ মানুষজন করে এবং আমরাও বিভিন্ন জায়গায় কিন্তু নানা কারণে আমাদেরকেও নানাভাবে আমাদের এথনিক অরিজিন বা এথনিক ব্যাকগ্রাউন্ড বা এথনিসিটি টিক বক্সে আমাদেরকে উল্লেখ করতে হয়। তো এই ধরনের চর্চাগুলো যদি হয় তাহলে আমার মনে হয় যে আমরা যে 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 রিকগনিশন এর কথাটা আমরা বলছি, একটা তো হচ্ছে সাংবিধানিক স্বীকৃতির প্রসঙ্গ এবং এটারই ধারাবাহিকতায় কিন্তু এই কাজগুলো আসবে বিভিন্ন জায়গায়। ইউনিভার্সিটি ভর্তির সময় আমি টিক দিচ্ছি যে আমি একজন চাকমা। আমি এটা ঠিক দিচ্ছি। তার মানে এই না এবং আমি বাংলাদেশী সিটিজেন, বাংলাদেশী। তো এরকম ছোট, ছোট কাজ এগুলোই কিন্তু আমাদের মনে হয় একভাবে বললে এই রিকগনিশন এর জায়গায় এথনিসিটি যে আত্মপরিচয়ের যে জায়গাটা, সেই রিকগনিশন এর জায়গায় আমরা পৌঁছে যেতে পারব। মাহমুদ এবং পাভেল, তোমাদের দুজনের যে মানে দীর্ঘ সময়ের গবেষণা, তোমাদের অন্তর্দৃষ্টি এবং কাজ সবকিছু থেকে আমরা আসলে এই জটিল একটা বিষয় নিয়ে কিন্তু আজকে চমৎকার আলোচনা করলাম। তোমাদের দুজনকে আমি গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা যারা এতক্ষণ ধরে শুনছেন, আমরা আপনাদের সবাইকে, দর্শকদেরকে সারা পৃথিবীতে যেখান থেকে শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।